হ্যালো। আচ্ছা, আজকে তাহলে আমাদের কোর্সিলিটা বাকি ছিল। আমরা 30 পেজ পর্যন্ত শেষ করছি। 30 পেজের মধ্যে শুধু কোর্সিলিটা বাকি ছিল। আমি কোর্সিলিটা আজকে শেষ করে দিচ্ছি। আর যেহেতু রেকর্ড ক্লাস, আজকে রেকর্ড ক্লাস আমি বেশি পড়াবো না, শুধু কোর্সিলিটাই পড়াবো। ওকে? আচ্ছা, কোর্সিলি। কোর্সিলি জিনিসটা কি? ১ম এ আমরা যদি সেল আঁকি, একটা সেল আঁকি, আমরা সবাই জানি যে একটা সেল দেখতে এরকম হয়। হ্যাঁ, এটা সেল এরকম গোলাকার হয়, চতুর্ভুজ হইতে পারে, ডিম্বাকার হইতে পারে, হোয়াট এভার। একদম বাইরের যে আবরণটা থাকে এটাকে কোষ প্রাচীর বলি বলছিলাম, তাই না? আর ঠিক কোষ প্রাচীরের গঠন আমরা জেনে গেছি অলরেডি। সেলুলোজ, হেমিসেলুলোজ দ্বারা গঠিত, এগুলো আমরা জানি। কোষ প্রাচীর পড়ে আসি। কোষ প্রাচীরের নিচে আরো একটা বাউন্ডারি স্ট্রাকচার থাকে, ঠিক কোষ প্রাচীরের নিচেই থাকে এটা। ওকে, এই যে হলুদ কালার যেটা দিয়ে আঁকতেছি এটা হচ্ছে যে কোষ ঝিল্লি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোষ ঝিল্লি। বুঝতে পারছি। এখন আমরা পড়বো আজকে হচ্ছে এই হলো স্ট্রাকচার বা কোর্ঝিলিকে নিয়ে। কোর্ঝিলির গঠন কিরকম, এটার কাজ কি, এটা নিয়ে। ওকে, আর এখান থেকে আমি বলে দিব যে কোর্ঝিলি থেকে একটা সিকিউ মাস্ট আসবেই। কোন সিকিউ আসবে আমি একটু পরেই বলতেছি। হ্যাঁ, আচ্ছা। কোষ প্রাচীরের ঠিক নিচে সমস্ত প্রোটোপ্লাজমকে ঘিরে একটি সজীব ঝিল্লি থাকে। প্রোটোপ্লাজমকে এগুলো তো আমরা জানি। ঝিল্লি থাকে। এই ঝিল্লিকে প্লাজমা মেমব্রেন বলা হয়। এই কোষ ঝিল্লির নামগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট। কোষ ঝিল্লির অনেক ধরনের নাম থাকে। একটা নাম হচ্ছে এই ঝিল্লিকে প্লাজমা মেমব্রেন বলা হয়। কোষ ঝিল্লি বলে। অন্যভাবে প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজমে যে সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্যবাদ লিপোপ্রোটিন দ্বারা এটা হচ্ছে সংজ্ঞা। কোষ ঝিল্লির সংজ্ঞা, কোষ ঝিল্লির সংজ্ঞা তো পড়াবার কিছু নেই। মোট কথা হচ্ছে প্রোটোপ্লাজম কি? প্রোটোপ্লাজম হচ্ছে কোষের ভিতরে যেসব স্ট্রাকচার থাকে সবকিছু মিলেই প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম যে সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্যভেদ্য লিপোপ্রোটিন দ্বারা গঠিত সজীব দ্বিস্তরের ঝিল্লি দিয়ে আবৃত থাকে। আবৃত মানে ঢাকা থাকে, তাকে প্লাজমা মেমব্রেন কোষ ঝিল্লি বলতেছে। এখান থেকে ইম্পর্টেন্ট যে কথাটা যে সেটা হচ্ছে লিপোপ্রোটিন। তার মানে কোষ ঝিল্লি পর্দাটা বৈষম্যভেদ্য। বৈষম্যভেদ্য মানে কি? জাস্ট কিছু কিছু অণু, পরমাণু, আয়ন কোষ ঝিল্লি দিয়ে যাতায়াত করতে পারবে, সবাই যাতায়াত করতে পারবে না। কোষ ঝিল্লির ভিতর দিয়ে কেউ ঢুকতে পারবে, কেউ বের হতে পারবে, কিন্তু এগুলো স্পেসিফিক কিছু অণু, পরমাণু। সবাই ঢুকতে পারবে না, সবাই বের হতে পারবে না, সেই জন্য এটা হচ্ছে বৈষম্যভেদ্য। তারপর হচ্ছে স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক মানে কি? রাবার ব্যান্ড চিনোস, রাবার ব্যান্ডকে টানলে এটা আবার আগের অবস্থানে ফিরে আসে, ঠিক না? এই যে স্থিতিস্থাপক মানে একটু কি বললাম, যার গঠনকে তুমি বিকৃত করার ট্রাই করলেও গঠনটা আবার আগের মতন অবস্থানে ফিরে আসে, এটা হচ্ছে স্থিতিস্থাপক। আর লিপোপ্রোটিন, লিপোপ্রোটিন মানে কি? লিপিড আর প্রোটিন দ্বারা গঠিত। লিপিড আর প্রোটিন দ্বারা গঠিত। আমরা একটু পরেই পুরো স্ট্রাকচার সহ পড়বো যে কিভাবে গঠিত। যাই হোক, লিপোপ্রোটিন দিয়ে গঠিত সজীব দ্বিস্তরে দুইটা স্তর থাকবে। দুইটা স্তর কিভাবে থাকে সেটাও বলবো। ঝিল্লিতে আবৃত থাকে, তাকে প্লাজমা মেমব্রেন কোষ ঝিল্লি বলে। একে প্লাজমা লেমাও বলা হয়, সাইটোমেমব্রেন এসব নামে অভিহিত করা হয়। কার্ল নাগেলি, ক্র্যামার সর্বপ্রথম এই ঝিল্লিকে প্লাজমা মেমব্রেন নামকরণ করছে। কার্ল নাগেলি আর ক্র্যামার, এটাও আসবে। তবে বর্তমানে অনেকে একে বায়োমেমব্রেনও বলতে চায়। বায়োমেমব্রেন, প্লাজমা মেমব্রেন, তারপর হচ্ছে প্লাজমা লেমা, সাইটোমেমব্রেন, এগুলো সবগুলো একই জিনিসকে বলতেছে, কোষ ঝিল্লিকে বলতেছে। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, কারণ বায়োমেমব্রেন ওয়ার্ডটা বেশি ইউজ করে প্রশ্ন আসে। ঠিক আছে? তা হচ্ছে জে কিউ প্লাউ কি, জে কিউ প্লাওয়ার প্লাজমা লেমা শব্দটি ব্যবহার করে। এটা কি প্লাজমা লেমা শব্দটি? হ্যাঁ, এটা আসবে। এটা কোষ ঝিল্লি থেকে আসলে বাদ দেওয়ার কিছু নেই, এখানে সব পড়তে হবে। কোষ ঝিল্লি জিনিসটা খুব ইম্পর্টেন্ট ভাবে পড়তে হবে, কারণ এটা এমসিকিউ আসবে, সিকিউ তো মাস্ট আসবে। ঠিক আছে? ঝিল্লিটির স্থানে স্থানে ভাঁজ বিশিষ্ট হতে পারে। প্রতিটি ভাঁজকে মাইক্রোভিলাস বলে। আমরা তো গঠন একটু পরে পড়বো, এটা নিয়ে ইয়া করার দরকার নেই। আচ্ছা, কোষ অভ্যন্তরে, কোষ অভ্যন্তরে কি বলতেছে? অধিক প্রবিষ্ট মাইক্রোভিলাসকে বলা হয় কোষ অভ্যন্তরে, কোষের ভিতরে অধিক প্রবিষ্ট মাইক্রোভিলাসকে বলা হয় পিনোসাইটিক ফোস্কা। প্রাণী কোষে এসব ভালো দেখা যায়। আচ্ছা, মাইক্রোভিলাস জিনিসটা কি আর পিনোসাইটিক ফোস্কাটা কি? হ্যাঁ, আমরা তো অন্তত এটা জানতে পারছি যে হলুদ স্ট্রাকচারটা হচ্ছে কি। হলুদ স্ট্রাকচারটা হচ্ছে কোষ ঝিল্লি, তাই না? কোষ ঝিল্লির কিছু কিছু জায়গায় কোষ অভ্যন্তরের দিকে এরকম করে ভাঁজ দেখা যায়, এটাকে বলা হয় মাইক্রোভিলাস। হ্যাঁ, আর কিছু কিছু জায়গায় একটু ভাঁজটা একটু বেশি দেখা যায়, এটাকে বলা হয় পিনোসাইটিক ফোস্কা। ঠিক আছে? তাহলে এটাকে কি বলতেছি? এটাকে বলতেছি আমরা মাইক্রো ভিলাস। ঠিক আছে? আর এটাকে আমরা কি বলতেছি? এটাকে বলতেছি আমরা পিনোসাইটিক ফোস্কা, যেগুলো একটু বেশি ভাঁজ আর কি। পিনোসাইটিক ফোস্কা। ওকে, আচ্ছা। এখন কথা হচ্ছে যে ভৌত গঠন। ভৌত গঠন, ভৌত গঠন মানে কি? যেটা বাইরের থেকে আমরা যেভাবে দেখি আর কি। ঠিক আছে?
রাসায়নিক গঠন আমরা পরে পড়বো। ভৌত গঠন বাইরে থেকে দেখতে কেমন দেখায়। কোষ ঝিল্লির ভৌত গঠন ব্যাখ্যা করতে গিয়ে ড্যানিয়েলি এবং ডেভসন সর্বপ্রথম একটি সুনির্দিষ্ট মডেল প্রস্তাব করেন, যেটি স্যান্ডউইচ মডেল নামে পরিচিত। এখানে আসলে 3টা মডেল আছে। 3টা মডেলের মধ্যে সবচেয়ে ফ্লুইড এন্ড মোজাইক মডেলটা হচ্ছে সর্বগৃহীত। ওই ফ্লুইড এন্ড মোজাইক মডেল থেকে প্রশ্ন আসবে। এই ড্যানিয়েলি, ডেভসন, স্যান্ডউইচ মডেল ফডেল এগুলো আসবে না। ঠিক আছে, এগুলো খুব সহজ জিনিস। তো কোষ ঝিল্লির প্রথম দেখতে কেমন এটা তো সবাই আর প্রথম শুরুর দিকে বলতে পারে না। শুরুর দিকে এক একজন এক এক মডেল প্রস্তাব করছে, তো লাস্টের দিকে ফ্লুইড এন্ড মোজাইক মডেলটাই গ্রহণযোগ্য হয়েছে। ফ্লুইড এন্ড মোজাইক মডেলটা হচ্ছে মেবি সিঙ্গার নামে কেউ একজন দিছিল। হ্যাঁ, সিঙ্গার। আচ্ছা, দেখা যাবে, একটু পরে আসবে। আমি বলছিলাম আমি বিজ্ঞানীদের নাম মুখস্থ রাখিনি, এগুলো আমার দ্বারা হয় না। যাই হোক, এগুলো কিন্তু তোর পড়তে হবে। যাই হোক, কোষ ঝিল্লির ভৌত গঠন ব্যাখ্যা করতে গিয়ে ড্যানিয়েলি এবং ডেভসন 1935 সালে সর্বপ্রথম একটি সুনির্দিষ্ট মডেল প্রস্তাব করেন, যেটি স্যান্ডউইচ মডেল নামে পরিচিত। তাদের মতে ঝিল্লিটি, ওরা কি বলছে, এটাকে স্যান্ডউইচ মডেল কেন বলছে? কোষ ঝিল্লি দেখতে কি স্যান্ডউইচের মতন? এরকম কিছু তো বলতে যাচ্ছে, তাই না? আচ্ছা, কেন স্যান্ডউইচের মতন? দেখা যাক ওদের মতে। তাদের মতে ঝিল্লিটি দ্বিস্তর বিশিষ্ট, 2টা স্তর। আচ্ছা, এবং প্রতিটি স্তরে প্রোটিন এবং লিপিড উপস্তর আছে। আচ্ছা, দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লির ওপর ও নিচে প্রোটিন স্তর এবং মাঝখানে লিপিড স্তর অবস্থিত। আচ্ছা, ড্যানিয়েল ডেভসন মডেলটা দেখা যাচ্ছে যে কি, আচ্ছা, ফসফোলিপিড বাইলেয়ারটা আমি পরে বোঝাচ্ছি। আগে ড্যানিয়েল ডেভসন কি বলছে আমি তোকে বলি। ড্যানিয়েল ডেভসন কি বললো? ড্যানিয়েল এবং ডেভসন বলছে যে এই যে কোষ ঝিল্লি, এই কোষ ঝিল্লিটা দ্বিস্তর বিশিষ্ট। দ্বিস্তর বিশিষ্ট কেমনে দ্বিস্তর বিশিষ্ট? ও বলতে যাচ্ছে যে এই যে আমরা যদি ধর এতটুকু অংশ কেটে দেখি, এতটুকু অংশ আমরা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখি, তখন এটা দেখতে কেমন দেখাবে আমি বলবো, শুধু এতটুকু অংশের কথা বলতেছি। এতটুকু অংশের কথা বলে আমি বলবো যে, ও বলতে যাচ্ছে যে কিছু লিপিড লেয়ার থাকে, ফসফোলিপিড থাকে। এগুলো হচ্ছে ফসফোলিপিড। ফসফোলিপিড দেখতে এরকম হয়। কেন এরকম হয় আমি একটু পরেই বলতেছি। ফসফোলিপিড, ঠিক আছে? এই যে ফসফোলিপিড, এই ফসফোলিপিড গুলো এভাবে থাকে। আবার এই ফসফোলিপিড উপরে প্রোটিন স্তর থাকে। এই প্রোটিন স্তর, এই যে প্রোটিন স্তর, এগুলো হচ্ছে প্রোটিন স্তর। ঠিক আছে, এই যে প্রোটিন স্তর আর ফসফোলিপিড এই দুইটা মিলে হচ্ছে একটা স্তর হয়েছে, একটি স্তর। ঠিক আছে, কিন্তু ও কি বলছে, প্লাজমা মেমব্রেন বা হচ্ছে যে কি কোষঝিল্লি মানে দ্বিস্তর বিশিষ্ট। আরেকটা স্তর হচ্ছে যে এভাবে থাকে, উল্টা ভাবে। ওকে, এই যে উল্টা ভাবে, উল্টা ভাবে। আর এখানেও ঠিক সেম সেম স্ট্রাকচারটা থাকে, প্রোটিন স্তর থাকে। তার মানে আমি বলতে যাচ্ছি, ও বলতে যাচ্ছে এতটুকু অংশ হচ্ছে লিপিড স্তর, লিপিড, আর এতটুকু অংশ হচ্ছে যে প্রোটিন। ঠিক আছে, ওকে। তো এখন আমাকে এটাকে স্যান্ডউইচ মডেল কেন বলা হয়েছে? স্যান্ডউইচ মডেলে যেমন পাউরুটি, উপরে একটা পাউরুটি থাকে, নিচে একটা পাউরুটি থাকে, আর ভিতরে মাংস থাকে, ঠিক সেম ভাবে এটাও দেখতে অনেকটা একই রকম না? উপরে হচ্ছে প্রোটিন স্তর, নিচেও প্রোটিন স্তর, মাঝখানে লিপিড। এগুলো হচ্ছে লিপিড। যদি লিপিড বলতে, লিপিড তো অনেক প্রকার হইতে পারে, এগুলো হচ্ছে ফসফোলিপিড। এগুলো হচ্ছে কি? ফসফোলিপিড। আচ্ছা, আমি এতটুকু অংশ হচ্ছে চিত্র আঁকছি, এতটুকু অংশ আমি কিসের চিত্র আঁকছি ভাইয়া? এতটুকু অংশ যে কাটছি, কেটে এই চিত্রটা আঁকছি, তাই না? তার মানে পুরা পুরা প্লাজমা মেমব্রেন ধরে সেম গঠনটাই আছে, জাস্ট বৃত্তাকার আকারে আছে, তাই না? তার মানে এটাকে স্যান্ডউইচ মডেল বলতেছে। তো স্যান্ডউইচ মডেল কে প্রস্তাব করছে? এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এমসিকিউ তে সব ইম্পর্টেন্ট এখানে। ড্যানিয়েল এবং ডেভসন। ওকে, আচ্ছা, ফসফোলিপিডের গঠনটা আমি তোকে বলি। এই যে একটা ফসফোলিপিড নিয়ে আমরা কথা বলি, এখানে যে লিপিড গুলা ইউজ হচ্ছে, মানে প্লাজমা মেমব্রেনে যে লিপিড গুলা দিয়ে প্লাজমা মেমব্রেন তৈরি হয়, এই লিপিড গুলার নাম হচ্ছে ফসফোলিপিড। ফসফোলিপিড বলতে কি বোঝায়? ফসফোলিপিড দেখতে অনেকটা মানুষের মতন এরকম, এগুলো মানুষের মতন। এই যে ফসফোলিপিড এগুলো হচ্ছে কি? আচ্ছা, আমি এটা সুন্দর করে রাখি। এই যে ফসফো বলতেছে লিপিড, ফসফোলিপিড নামটা শুনেই বোঝা যাচ্ছে না যে ফসফেট প্লাস লিপিড, প্লাস লিপিড, ফসফেট প্লাস লিপিড। ওকে, এটা তো বোঝাই গেছে। তার মানে লিপিডের সাথে ফসফেট যুক্ত থাকে, লিপিডের সাথে ফসফেট যুক্ত থাকে।
এই যে ফসফোলিপিড, ফসফোলিপিড হচ্ছে যে এতটুকু অংশ হচ্ছে যে ফসফেট, এতটুকু অংশ হচ্ছে যে ফসফেট, PO3 4 ঠিক আছে, ফসফেট, এতটুকু অংশ হচ্ছে যে ফসফেট। এই যে মাথার মতন অংশটা, এই যে লেজের মতন অংশটা, এটা একটা লেজ, এটা একটা লেজ, দুইটা মিলে কিন্তু একটা লেজ না, আলাদা আলাদা লেজ। এগুলো হচ্ছে লিপিড, এগুলো হচ্ছে লিপিড, এগুলো হচ্ছে কি লিপিড। ওকে, এগুলো হচ্ছে লিপিড। খুব ভালো কথা। লিপিডকে আমরা আমরা জানি, ছোটবেলায় পড়ছি যে লিপিডকে ভাঙলে কি পাওয়া যায়, ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল পাওয়া যায়, তাই না? প্লাস গ্লিসারল পাওয়া যায়। ঠিক আছে, গ্লিসারল যে সবসময় পাওয়া যাবে এমন কোনো কথা নেই, বাট ফ্যাটি অ্যাসিড অবশ্যই পাওয়া যাবে। এই ফ্যাটি অ্যাসিড, এই যে লেজের মতন অংশগুলো না, এগুলো আসলে লিপিড বলা যায়, এগুলাকে ফ্যাটি অ্যাসিড চেনও বলা হয়, ফ্যাটি অ্যাসিড লেজও বলা হয়, কারণ লিপিড মানে তো ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড লেজ বলা হয়। ঠিক আছে, কারণ গ্লিসারল যে সবসময় পাওয়া যাবে না এমন না। ঠিক আছে, তারপর ফসফোলিপিড মানে কি, এই যে লিপিডের সাথে ফসফেট যুক্ত, এটাকে বলা হয় ফসফোলিপিড। এখানে আবার একটা মজার কাহিনী আছে ফসফোলিপিড নিয়ে। আমি জাস্ট, প্লাজমা মেমব্রেন তো অনেকগুলো ফসফোলিপিড নিয়ে গঠিত, দেখছো অনেকগুলো ফসফোলিপিড নিয়ে গঠিত, কিন্তু আমি জাস্ট একটা ফসফোলিপিডের স্ট্রাকচার তোমাকে বলতেছি। আচ্ছা, ফসফোলিপিডের মধ্যে এই ফসফেট যে গ্রুপটা আছে, ফসফেট, এই যে ফসফেট অংশ যেটা আছে, এটা হচ্ছে পানিকে আকর্ষণ করে। এটা কি করে, পানিকে আকর্ষণ করে, পানিকে আকর্ষণ করে। পানিকে যেহেতু আকর্ষণ করে, ওকে বলা হয় হাইড্রোফিলিক। ওকে কি বলা হয়, হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক মানে কি, হাইড্রো মানে কি পানি। ঠিক আছে, কারণ হাইড্রো মানে কেন পানি এটা এখন বুঝাইতে পারবো না, ঠিক আছে, বাট হাইড্রো মানে তোর বুঝে নিতে হবে পানি। হাইড্রো, হাইড্রোফিলিক। আর ফিলিক মানে কি আকর্ষণ করে, তার মানে পানিকে কি করে আকর্ষণ করে এই ফসফেট গ্রুপটা। তার মানে পানি এখানে অনেকগুলো, যদি পানি থাকে, যদি পানি অণু থাকে, পানি এখানে ঢুকে, এই ফসফোলিপিডের ফসফেট গ্রুপের মধ্যে পানি ঢুকে, যেহেতু পানিকে আকর্ষণ করে। এইটা কোনো ব্যাপার না, বা পানিকে ধরে রাখে ওরা। পানি, এদের চারপাশে কি থাকে, পানির অণু থাকে, এদের চারপাশে কি থাকে, পানির অণু থাকে, যেহেতু পানিকে আকর্ষণ করে। কিন্তু ওদের লেজ আছে না, লেজ ঠিক উল্টা কাজটা করে। এদের লেজ, এদের লেজ, এই যে লিপিড যে লেজটা আছে, ফ্যাটি অ্যাসিড চেন আছে, দুইটা ফ্যাটি অ্যাসিড চেন, এই দুইটা ফ্যাটি অ্যাসিড চেন সেম কাজ করে। দুইটা সেম জিনিস তো সেম কাজ দিতে করবে, তাই না? এটা কি করে, এটা হচ্ছে পানিকে বিকর্ষণ করে, ঠিক উল্টা কাজটা করে। পানিকে কি করে, বিকর্ষণ করে। সেই জন্য ওদেরকে বলা হয় হাইড্রোফোবিক। ওদেরকে কি বলা হয়, হাইড্রোফোবিক। বুঝতে পারছি? ওদেরকে কি বলা হচ্ছে, হাইড্রোফোবিক বলা হচ্ছে। খুব ভালো কথা। এখন তার মানে কি, একটা ফসফোলিপিড অণু ওভারঅল স্ট্রাকচার নিয়ে যদি আমি হিসাব করি, ওভারঅল স্ট্রাকচার নিয়ে আমি যদি হিসাব করি, একটা ফসফোলিপিড অণুর ওভারঅল স্ট্রাকচার নিয়ে যদি আমি হিসাব করি, তো আমি বলতে পারি এতটুকু অংশ পানি আকর্ষণ করে, সেই জন্য এটাকে বলা হয় হাইড্রো ই ফিলিক, তাই না? হাইড্রোফিলিক। আর এতটুকু অংশ পানি বিকর্ষণ করে, যেটাকে আমি বলতে পারি হাইড্রোফোবিক, হাইড্রোফোবিক। তার মানে একটা অণু দুইটা কাজ করতেছে, পানিকে আকর্ষণও করতেছে, পানিকে বিকর্ষণও করতেছে, তাই না? তো দুইটা কাজ যখন একসাথে করে, তখন এদেরকে বলা হয় অ্যামফিফ্যাটিক। বুঝতে পারছি? তো তোমাকে প্রশ্ন আসতে পারে প্লাজমা মেমব্রেন অ্যামফিফ্যাটিক কেন, আশা করি আনসার করতে পারবো। তোমার প্রশ্ন আসতে পারে একটা ফসফোলিপিড অণু অ্যামফিফ্যাটিক কেন। তোমার প্রশ্ন আসতে পারে তুমি প্রমাণ করো যে ফসফোলিপিড পানি আকর্ষণ করে, পানি বিকর্ষণ করে। তো তখন এইভাবে বলে দিতে হবে যে ফসফোলিপিডের ফসফেট গ্রুপ হচ্ছে পানিকে আকর্ষণ করে, আর ফ্যাটি অ্যাসিড গ্রুপ হচ্ছে বা লিপিড অংশটা হচ্ছে পানিকে বিকর্ষণ করে। আর দুইটা ফসফোলিপিডের স্ট্রাকচারের ভিতরে থাকে, তাই ফসফোলিপিডকে একসাথে বলা হয় অ্যামফিফ্যাটিক। আশা করি বুঝতে পারছি। ফসফোলিপিডের স্ট্রাকচার আমি বলে ফেলছি। এই যে এই কথাগুলো এখানে আছে, ফসফেট হেড পানিগ্রাহী, এই যে পানিকে আকর্ষণ করে। আর ফ্যাটি অ্যাসিড টেল যেটা আছে, ফ্যাটি অ্যাসিড চেইন বা এটাকে টেল বলা হয়, লেজের মতন অংশ। আমি তো বলছি ফ্যাটি অ্যাসিড লেজ, ঠিক আছে, সেম কথা। এবার হচ্ছে পানি বিকর্ষী। আশা করি আমি তোমাকে বুঝাতে পারছি। আর এটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, এটাকে বলে ফসফোলিপিড বাইলেয়ার। আমি বলছি দুনিয়ার সব অঙ্গাণুর যে
আবরণ আছে, আবরণ ফসফোলিপিড বাইলেয়ার নিয়ে গঠিত, শুধু ব্যতিক্রম একটাতে দেখা গেছিল, ঠিক না, প্লাস্টিডে দেখা গেছিল, মেবি প্লাস্টিডে দেখা গেছিল, কিন্তু নর্মালি কি বেশিরভাগ কোনো একটা অঙ্গাণুর আবরণ ফসফোলিপিড বাইলেয়ার নিয়ে গঠিত। ফসফোলিপিড বাইলেয়ারটা কেমনে, এদিকে একটা ফসফোলিপিডের লেয়ার থাকে, এদিকে একটা ঠিক উল্টাভাবে ফসফোলিপিডের লেয়ার থাকে, এটাকে বলা হয় ফসফোলিপিড বাইলেয়ার। হ্যাঁ, এই যে লেজগুলো মুখোমুখি হয়ে থাকবে আর হেড অংশটা বিপরীত দিকে থাকবে, ঠিক আছে। এদিকে একটা ফসফোলিপিড, অনেকগুলো ফসফোলিপিড মিলে একটা লেয়ার হয়, এদিকে একটা অনেকগুলো উল্টানো ভাবে ফসফোলিপিড মিলে আরেকটা লেয়ার হয়, এই দুইটা মিলে ফসফোলিপিড বাইলেয়ার হয়। এইগুলো দিয়ে হচ্ছে যে আমাদের সব অঙ্গাণুর আবরণ তৈরি হয়। আশা করি বুঝাতে পারছি। আর স্যান্ডউইচ মডেলটাও বলতে পারছি। স্যান্ডউইচ মডেলটা কি বলছে, স্যান্ডউইচ ড্যানিয়েল ডেভসন কি বলছে, উপরে শুধু কি থাকে, প্রোটিনের স্তর থাকে আর নিচেও প্রোটিনের স্তর থাকে, সেজন্য এটাকে স্যান্ডউইচের মতন দেখায়, সেজন্য এটা স্যান্ডউইচ মডেল বলা হয়। যদিও এটা আসবে না পরীক্ষায়, পরীক্ষায় আসবে ফ্লুইড মোজাইক মডেল, ঠিক আছে। আচ্ছা, ফ্লুইড মোজাইক এই পরেরটাই আসবে। আমি সিঙ্গার নাম বলছিলাম মনে আছে, ফ্লুইড মোজাইক, এই যে সিঙ্গার নাম পাওয়া গেছে। আর এটা হচ্ছে নিকলসন। যাই হোক, এছাড়া প্লাজমা মেমব্রেন আমরা একটু রিডিং করে, এছাড়া প্লাজমা মেমব্রেন কোষঝিল্লির গঠন সম্বন্ধে বেনসনস মডেল, সিঙ্গার্স লিনার্ড সিঙ্গার্স মডেল, রবার্টসনের ইউনিট মেমব্রেন হাইপোথিসিস, ফ্লুইড মোজাইক মডেল প্রস্তাবিত হয়েছে। আচ্ছা, এখান থেকে এতগুলো মডেল আসলে আর পড়া লাগবে না, তোমার শুধু পড়া লাগবে স্যান্ডউইচ মডেল কে প্রস্তাব করছে, ড্যানিয়েল এবং ডেভসন। আর স্যান্ডউইচ মডেল নিয়ে প্রশ্ন আসলে যেন আনসার করতে পারবে, এটা আশা করি, এটা তো সহজ জিনিস। হ্যাঁ, আরেকটা নিয়ে পড়া লাগবে যে রবার্টসনের ইউনিট মেমব্রেন হাইপোথিসিস। হ্যাঁ, রবার্টসন একটা কর্জিলিনি মডেল প্রস্তাব করছে, যেটা নাম দিয়েছে কি ইউনিট মেমব্রেন হাইপোথিসিস। হ্যাঁ, ইউনিট মেমব্রেন হাইপোথিসিস, ইউনিট মেমব্রেন ও কি বলছে সেটা আমি বলবো। আর সর্বশেষ বা সর্বগৃহীত যে মডেলটা আছে সেটা হচ্ছে সিঙ্গার এন্ড নিকলসনের ফ্লুইড মোজাইক মডেল। আর সিঙ্গার এন্ড নিকলসন মডেল কোন সালে প্রস্তাব করছে, এটাও আসে 1972 সালে, বাংলাদেশ স্বাধীনতার 1 বছর পর। ওকে, বুঝাতে পারছি। আচ্ছা, ইউনিট মেমব্রেন, রবার্টসন যে ইউনিট মেমব্রেন মডেল স্যান্ডউইচ মডেলের পর প্রস্তাব করছে, ওটা নিয়ে একটা ছোট একটা ব্যাখ্যা দেওয়া আছে, কারণ ও খুব একটা আহামরি কিছু বলে নাই। বিজ্ঞানী রবার্টসন 1959 খ্রিস্টাব্দে প্লাজমা মেমব্রেনের ইউনিট মেমব্রেন মডেল প্রস্তাব করছে, ঠিক আছে। তার মতে সব বায়োলজিক্যাল মেমব্রেনের আণবিক গঠন একই প্রকার, ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে গঠিত, যা স্থানে স্থানে প্রোটিন গঠিত থাকে, স্থানে স্থানে গঠিত প্রোটিন সহ ফসফোলিপিড বাইলেয়ার কখনো কখনো ইউনিট মেমব্রেন বলা হয়। আচ্ছা, রবার্টসনের মডেল, আমরা তো স্যান্ডউইচ মডেল পড়ে ফেলছি, তাই না? এখন হচ্ছে রবার্টসনের মডেল। এখন কার মডেল? এখন হচ্ছে রবার্টসনের মডেল। রবার্টসনের মডেল, প্রথম কথা, রবার্টসনের যে মডেল, রবার্টসনের মডেলটার নাম দিছে কি ইউনিট মেমব্রেন হাইপোথিসিস। ইউনিট মেমব্রেন হাইপোথিসিস, ওকে, ইউনিট মেমব্রেন হাইপোথিসিস, বুঝানো গেছে। এটা হচ্ছে ওর মডেলের নাম। ও কি বলছে? ও কিছুই বলেনি। ও বাবা সব সেম কথাই বলছে যে ফসফোলিপিড বাইলেয়ার নিয়ে গঠিত। এটা নিয়ে কোনো ওর কোনো সন্দেহ ছিল না। ফসফোলিপিড বাইলেয়ার, এটা হচ্ছে প্রথম লেয়ার, এগুলো হচ্ছে সেকেন্ড লেয়ার। হ্যাঁ, ফসফোলিপিড বাইলেয়ার নিয়ে গঠিত, কিন্তু ও জাস্ট এটা বলছে প্রোটিন আছে না, প্রোটিন গুলো এভাবে স্যান্ডউইচ আকারে থাকে না, মানে উপরে আর একটা নিচে এইভাবে থাকে না। নো, ওরা এটা বলছে এটা হবে না। ও কি বলছে, প্রোটিন গুলা হচ্ছে যে এই মাঝখানে মাঝখানে থাকে, এই লিপিড গুলার মাঝখানে মাঝখানে প্রোটিন গঠিত হয়, ঠিক আছে। এই যে লিপিড গুলোর মাঝখানে মাঝখানে, এটাকে বলা হচ্ছে ইউনিট মেমব্রেন মডেল। এটা নিয়ে শুধু এতটুকুই বলা হয়েছে, ও আর কিছু বলা নেই। পরবর্তীতে ফাইনালি কে আসছে? ফাইনালি আসছে সিঙ্গার এন্ড নিকলসন, ওকে। ওরা আসছে, ওরা কি মডেল প্রস্তাব করছে? ওরা মডেল দিছে ফ্লুইড মোজাইক, মডেল, ঠিক আছে। ফ্লুইড মোজাইক মডেল অ্যাকচুয়ালি কি বলছে? ওরা বলতেছে, ওরাও সেম কথাই বলছে ভাই, ওরা কিচ্ছু আলাদা বলে নেই। এই যে এটাই পরীক্ষায় আসবে, এটা 100% পরীক্ষায় আসবে, 100% পরীক্ষায় আসবে, ঠিক আছে। আঁকতে দিবে, এই চিত্রটা আঁকতে দিবে। আমি এই যে তোর সামনে এঁকে বলতেছি, বুঝে বুঝে পড়লে, ওরা কি কি বলছে এটা বুঝে বুঝে পড়লে এখানে আর কিছুই লাগে না। ওরা বলছে, ওরাও সেম কথা বলছে যে ফসফোলিপিড বাইলেয়ার নিয়ে, এটা তো মেইন স্ট্রাকচার, এটা চেঞ্জ করা যাবে না, ঠিক আছে, এটা চেঞ্জ করা যাবে না ভাইয়া, এটা দিয়ে গঠিত। এ দেখ কত সুন্দর করে আঁকি করতেছি স্পিডে। হ্যাঁ, এইটাই পরীক্ষায় চিত্র আসবে, ওকে। এটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার নিয়ে গঠিত। ফসফোলিপিড বাইলেয়ার নিয়ে গঠিত। এবারেও বলছে যে এই ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে নানান ধরনের প্রোটিন পাওয়া যায়। এক ধরনের প্রোটিন পাওয়া যায় যেটা এ লেয়ারের মাথা থেকে এ লেয়ারের মাথা পর্যন্ত বিস্তৃত,
ঠিক আছে, এ লেয়ারের মাথা থেকে এ লেয়ারের মাথা পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, এটা হচ্ছে এ ধরনের প্রোটিন। এ দেখ, এই ধরনের প্রোটিনকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন। এ ধরনের প্রোটিনকে কি বলা হয়? ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিন, এটাকে ইন্টিগ্রাল কেন বলা হচ্ছে? ইন্টি মানে কি ভিতরে না? দেখতো, এটা কি সম্পূর্ণ ভিতরে জুড়ে আছে না? পুরা ভিতরের অংশ জুড়ে আছে না? এক লেয়ারের মাথা থেকে এক লেয়ারের মাথা পর্যন্ত, তাহলে সম্পূর্ণ ভিতরের অংশ কভার করছে না? সেই জন্য এটাকে বলা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টি মানে ভিতরে। ঠিক আছে, আরেক ধরনের প্রোটিন ওরা বলছে পাওয়া যায়, সেটা হচ্ছে যে ঠিক স্তরের মাথায় মাথায় পাওয়া যায়। এই যে স্তরের মাথায় মাথায়, নিচেও থাকতে পারে উপরেও থাকতে পারে। এই ধরনের প্রোটিনগুলোর নাম দিছে পেরিফেরাল প্রোটিন। এই ধরনের প্রোটিনগুলোর নাম কি? এই ধরনের প্রোটিনগুলোর নাম হচ্ছে পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিন। ঠিক আছে, পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিন কেন বলা হচ্ছে? পেরি মানে কি? আমি আগেও বলছি, পেরি মানে হচ্ছে বাইরে, তার মানে বাইরের দিকে থাকে এই প্রোটিনগুলো, সেজন্য এগুলোর নাম পেরি। আর ইন্টিগ্রাল মানে কি? ইন্টি মানে কি ভিতরে। ঠিক আছে, তাহলে পেরিফেরাল মডেল কি এটাও বোঝানো গেছে, তাই না? আচ্ছা, এখন ওরা বলছে এ ধরনের প্রোটিন ছাড়াও কিছু কার্বোহাইড্রেট পাওয়া যায়, সরি, কোলেস্টেরল পাওয়া যায়। এই যে কোলেস্টেরল গুলো লিপিডের গায়ে গায়ে থাকে। এই যে কোলেস্টেরল গুলো লিপিডের গায়ে গায়ে থাকে, দেখছোস? এই যে সবুজ সবুজ গুলা, এই যে সবুজ সবুজ গুলা লিপিডের গায়ে গায়ে থাকে, এগুলো হচ্ছে কোলেস্টেরল। এগুলো কি? কোলেস্টেরল। এগুলো কি? কোলেস্টেরল। ও বলছে যে সিঙ্গার আর নিকলসন এটাও বলছে কোলেস্টেরল ছাড়াও কার্বোহাইড্রেটও পাওয়া যায়। কার্বোহাইড্রেট মানে কি? চিনি পাওয়া যায়। কিছু কার্বোহাইড্রেট পাওয়া যায় লিপিডের সাথে যুক্ত। কিছু কার্বোহাইড্রেট পাওয়া যায় এই যে লিপিডের সাথে যুক্ত। এই যে লিপিডের সাথে যুক্ত, আমি কার্বোহাইড্রেট গুলাকে কি কালার দিয়ে আঁকতে পারি? সাদা দিয়ে আঁকি। এই যে কিছু কার্বোহাইড্রেট হচ্ছে লিপিডের সাথে যুক্ত, দেখা গেছে? এই যে কিছু কার্বোহাইড্রেট লিপিডের সাথে যুক্ত, লিপিডের ভিতরেও থাকতে পারে বাইরেও থাকতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, আচ্ছা, লিপিডের সাথে যুক্ত। লিপিডের সাথে যুক্ত মানে কি? অবশ্যই ভিতরে থাকবে, তাই না? আর অনেক সময় বাইরে থেকেও দেখা যায়, এ দেখ, যেমন এটাকে বাইরে থেকে দেখা যাচ্ছে, মনে হচ্ছে এটা বাইরে থেকে যুক্ত, কিন্তু বাইরে থেকে ফসফেটের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, কারণ আমি কি বলছি? ফসফোলিপিড। হেডটাকে ফসফেট বলা হয় না, ল্যাসটাকে না লিপিড বলা হয়, কিন্তু এগুলো আসলে লিপিডের সাথে যুক্ত। উপর থেকে দেখাচ্ছে মনে হচ্ছে যে কি বাইরের সাথে যুক্ত, এটা এমনি মনে হতে পারে, কিন্তু এ দেখ আসলে স্ট্রাকচারটা যুক্ত হচ্ছে এই যে লিপিডের সাথে, লিপিডের সাথে যুক্ত। এই ধরনের কার্বোহাইড্রেটকে বলা হয়, আচ্ছা, কার্বোহাইড্রেট গ্লুকোজ বলা হয় না, গ্লাইকো বলা হয় না। গ্লাইকো, কার্বোহাইড্রেট ওয়ার্ডটা থাকলে তো গ্লাইকো গ্লুকো এই ওয়ার্ডগুলো চলে আসে। যেহেতু এই ধরনের কার্বোহাইড্রেটগুলো লিপিডের সাথে যুক্ত, এই ধরনের কার্বোহাইড্রেটকে বলা হয় গ্লাইকোলিপিড। এই ধরনের কার্বোহাইড্রেটকে কি বলা হয়? গ্লাইকোলিপিড। ঠিক আছে, আরেক ধরনের কার্বোহাইড্রেট পাওয়া যায় যেগুলো হচ্ছে প্রোটিনের সাথে যুক্ত থাকে। এই যে প্রোটিনের সাথে যুক্ত, এই লালগুলো প্রোটিন বলছিলাম না? পেরিফেরাল প্রোটিন হইতে পারে, ইন্টিগ্রাল প্রোটিন হইতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। যেহেতু এগুলো প্রোটিনের সাথে যুক্ত, এগুলোকে বলা হয় গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন। ওকে, আর এই গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিডকে একসাথে বলা হয় গ্লাইকোক্যালিক্স। ঠিক আছে, গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন প্লাস গ্লাইকো যে লিপিড, এদেরকে একসাথে কি বলা হয়? একসাথে বলা হয় গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স, এটা বইতে সব লেখা আছে, তাই বানান বানান এখন টেনশন করতে হবে না। গ্লাইকোক্যালিক্স, এইটাই হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এটা কি খুব কঠিন? এটা কি খুব কঠিন লাগছে তোমার থেকে? এটাই পরীক্ষায় আসবে, চিত্র এঁকে দিতে হবে। ঠিক আছে, তুমি যেহেতু পেন্সিল ইউজ করতে হবে, পেন্সিল দিয়ে আলাদা আলাদা করে একটু স্পেস রাখিস, কার্বোহাইড্রেটের সাথে প্রোটিন একটু স্পেস রাখিস, তাহলে এই জিনিসগুলো সুন্দর দেখাবে। এখন কথা হচ্ছে এটাকে ফ্লুইড মোজাইক মডেল কেন বলা হয়? স্যান্ডউইচ মডেলকে কেন স্যান্ডউইচ মডেল, স্যান্ডউইচ বলা হয় এটা তো জানছি, ঠিক না? এটাকে কেন ফ্লুইড মোজাইক বলা হয়? প্রথম কথা হচ্ছে আমি মোজাইক কেন বলা হচ্ছে সেটা বলতেছি। ঠিক আছে, এই যে মোজাইক কেন বলা হয় সেটা বলতেছি। মোজাইক বলা হচ্ছে এই কারণে, আচ্ছা, মোজাইকে আমাদের বাসায় মোজাইক থাকলে আশা করি তুই দেখছোস, মোজাইক গুলা বাসার টাইলসের মতনই চতুর্ভুজ, কিন্তু চতুর্ভুজ হলো এখানে এরকম এরকম কিছু দানার মতন জিনিস দেখা যায়, তাই না? মোজাইকে দানার মতন কিছু জিনিস দেখা যায়। ঠিক আছে, ঠিক তেমন ভাবে তুমি যদি এটাকে
এই মানে এই ফসফোলিপিড বাইলেয়ারকে তুমি যদি উপর থেকে দেখো দানার মতন কার্বোহাইড্রেট দেখা যাবে, প্রোটিন দেখা যাবে, ঠিক না? কোলেস্টেরল গুলোকে দানার মতন দেখা যাবে না? এই যে দানার মতন দেখা যায়, এটাকে সেজন্য এখান থেকে আসে মোজাইক। তবে তোমাদের বইতে লেখা আছে শুধু প্রোটিনের কথা। এখানে যে প্রোটিন গুলো পাওয়া যায়, প্রোটিন গুলো হচ্ছে দানার মতন দেখা যায়। দানার মতন দেখা যায় বলে এই প্রোটিনের কারণে এটাকে মোজাইক নামটা আসছে। শুধু যদি তোমাদের বইতে শুধু প্রোটিনের কথা বলা আছে, তুমি শুধু প্রোটিনের কথাই বলবা যে এই যে প্রোটিন থাকার কারণে এখানে দানার মতন দেখায়, মোজাইকের দানার মতন দেখায়। এখান থেকে মোজাইক নামটা আসছে। এখন কথা হচ্ছে ফ্লুইড নামটা কেন আসছে? ফ্লুইড নামটা কেন আসছে? প্রথম কথা হচ্ছে ফ্লুইড, এই যে ফসফোলিপিড বাইলেয়ার গুলো আছে, এই যে ফসফোলিপিড বাইলেয়ার হয়ে গেল, এই যে ফসফোলিপিড বাইলেয়ার গুলো আছে, ফসফোলিপিড 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 এই যে ফসফোলিপিড 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 এই যে বাইলেয়ার, এগুলো পানির মতন চলাফেরা করে, পানির মতন চলাফেরা করে। ওরা এক জায়গায় স্থির থাকে না, ওরা এরকম এরকম করে চলাফেরা করে। চলাফেরা কেমন করে এটা আমি তোমায় অ্যানিমেশন দিয়ে দেখাই। আচ্ছা যাই হোক, এই যে ওদের চলাফেরা করে, ওদের চলাফেরা করাটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এই যে মুভমেন্ট করতেছে এটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। হ্যাঁ, আমি দেখাচ্ছি, একদম অ্যানিমেশন দিয়ে দেখাচ্ছি ফ্লিপ ফ্লপ মুভমেন্টটা কিভাবে চলাফেরা করে। এই ফ্লিপ ফ্লপ মুভমেন্টটা সবসময় এল দিয়ে মনে রাখবি, ফ্লিপ আর এল দিয়ে মনে রাখবি, লিপিড। ওরা যে এই যে ফসফোলিপিড করে চলাফেরা করে, এটা ফসফেটের কারণে চলাফেরা করে। এই যে লিপিডের ল্যাজ আছে না, এই লিপিডের ল্যাজের কারণে এই মুভমেন্টটা দেখা যায়, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। আর ফ্লিপ ফ্লপ মুভমেন্টটা কি আমি তোমাকে দেখাচ্ছি। আচ্ছা দেখ, ফ্লিপ ফ্লপ মুভমেন্টটা কেমন দেখছোস? এই ফসফোলিপিড গুলো অলওয়েজ মুভমেন্টের উপর আছে, অলওয়েজ মুভমেন্টের উপর আছে। এই যে নড়াচড়া করতেছে পানির অণুর মতন, এগুলো অনেকটা ফ্লুইডের অণুর মতন নড়াচড়া করতেছে, এটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। সেই জন্য এখান থেকে নাম আসে ফ্লুইড। মোজাইক নামটা কোত্থেকে আসছে সেটা বুঝিয়ে দিলাম, তাহলে ফ্লুইড মোজাইক মডেল কোত্থেকে আসছে এটা বুঝিয়ে দিলাম, পুরো চিত্রটাও বুঝিয়ে দিলাম। এখন তুমি জাস্ট বইতে রিডিং করবা, বইতে রিডিং করা ছাড়া তোমার আর কোনো কাজ নেই, ঠিক আছে? আচ্ছা, আমি রিডিং করাই দিচ্ছি। আমার আমার কথাগুলো এখানে লেখা আছে, এখানে বাড়তি কথা কিছু লেখা নেই। বিভিন্ন মডেলের মধ্যে সবচেয়ে গ্রহণীয় মডেল হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, এগুলো তো বলছি। প্লাজমা মেমব্রেনের গঠন সংক্রান্ত সিঙ্গার এবং নিকলসন হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল প্রস্তাব করছে। এখানে বিজ্ঞানীর নাম, এখানে মোট কথা করজিলি থেকে কিছু বাদ দেওয়া যাবে না। আর এই মডেলটা চিত্রসহ কি পরীক্ষায় আসবে। এই মডেল অনুযায়ী করজিলি দ্বিস্তর বিশিষ্ট প্রতিটি স্তর ফসফোলিপিড দিয়ে গঠিত, উভয় স্তরে হাইড্রোকার্বন ল্যাজটি সামনাসামনি মুখোমুখি থাকে, ওই যে ল্যাজগুলো মুখোমুখি থাকে, এবং পানিগ্রাহী মেরু অংশ বিপরীত দিকে থাকে, মানে ফসফেট গ্রুপটা। ঝিল্লির প্রোটিন অণুগুলো ফসফোলিপিড স্তরে এখানে অনেক বিক্ষিপ্ত অবস্থায় থাকে, ওই প্রোটিন অণুগুলো এক জায়গায়, এক একটা এক জায়গায় থাকে, এগুলো দেখছি। প্রোটিন এরূপ বিন্যাস সিঙ্গার ও নিকলসন সমুদ্রতলে ভাসমান হিমশৈলের সঙ্গে তুলনা করেছেন। সেজন্য এটাকে মাঝে মাঝে আইসবার্গ মডেলও বলা হয়। সমুদ্রের মধ্যে মাঝে মাঝে কি হিমশৈল পাওয়া যায় না, পাথর টাইপ ভাসতেছে, তো এরকম দেখায় অনেকটা। কারণ ওইটা তো ফ্লুইডের মতন দেখায়, ফ্লুইডের মধ্যে পাথর কি পাথর দেখা যাচ্ছে এরকম টাইপ, তাই না? তো সমুদ্রের মধ্যে পাথর দেখা যাচ্ছে অনেকটা, ব্যাপারটা এরকম। তো সেই জন্য এখান থেকে হিমশৈল সঙ্গে তুলনা করে এটার নাম আইসবার্গ মডেলও বলা হয়। তো সবসময় যে পরীক্ষায় ফ্লুইড মডেল চিত্র আঁকবে এমন না, আসে আইসবার্গ মডেলও চিত্র আঁকতে বলতে পারে, ঠিক আছে? আইসবার্গ কেন বলা হচ্ছে, আইসবার্গ কেন বলা হচ্ছে, কারণ আমরা এটা তো জানি যে লিপিড অণুগুলা কি, লিপিডের ল্যাজগুলা অলওয়েজ মুভমেন্টের উপর আছে, অনেকটা জলের মতন দেখায়, হ্যাঁ, নড়াচড়ার মতন, ফ্লুইডের মতন দেখায়। এখন এর মধ্যে যদি এই যে প্রোটিন অণুগুলো আছে, এগুলো তো পাথরের মতো, সমুদ্রের মতো হিমশৈল দেখা যাচ্ছে এরকম টাইপ। তো এখান থেকে আইসবার্গ মডেলটা উপস্থাপন হয়েছে। যাই হোক, এখন হচ্ছে কি ফসফোলিপিড বাইলেয়ার কি দ্বারা গঠিত, এগুলো আমি সব পড়াই ফেলছি। হ্যাঁ, এগুলো নিজেরা রিডিং করবি, এখানে আমার কিছু পড়ানো নেই, আমি মেইন পড়ানোটা পড়াই ফেলছি। এই যে পেরিফেরাল প্রোটিন, ইন্ডিগ্রাল প্রোটিন, কোলেস্টেরল সবই পড়াই ফেলছি। হ্যাঁ, তারপর হচ্ছে গ্লাইকোপ্রোটিন, তারপর হচ্ছে গ্লাইকোলিপিড, দুইটাকে একসাথে গ্লাইকোক্যালিক্স বলা হয়, এগুলো পড়াই ফেলছি, সব পড়াই ফেলছি। এখানে আসলে পড়াবার মতন কিছু নেই। এখন আরেকটা হইতে পারে যে কি মেমব্রেন প্রোটিনের কাজ, এই যে এগুলো আসবে। প্লাজমা মেমব্রেনের মধ্যে অনেকগুলো অনেক ধরনের প্রোটিন থাকে, ইন্টিগ্রাল প্রোটিন থাকে, পেরিফেরাল প্রোটিন থাকে। এখন এগুলোর কাজ কি? এগুলোর কাজ হরমোন, নিউরোট্রান্সমিটার, রিসেপ্টর, মেডিয়েটর, এন্ডোসাইটোসিস ইত্যাদির জন্য রিসেপ্টর হিসেবে কাজ করে। রিসেপ্টর হিসেবে কাজ করে কিভাবে? কোষঝিল্লি দিয়ে তো কোষের মধ্যে বস্তু প্রবেশ করে, তাই না? এবং বস্তুগুলো হরমোন হইতে পারে, নিউরোট্রান্সমিটার হতে পারে। হ্যাঁ, এর পরটা লাগবে না, নিউরোট্রান্সমিটার হরমোন হতে পারে। নিউরোট্রান্সমিটার হরমোন গুলো এসে প্রথমে প্লাজমা মেমব্রেনের এই প্রোটিন অণুগুলোর উপরেই বসে,
উপরে বসে বলে এগুলা প্রোটিন প্রোটিন অণুগুলো এগুলো রিসেপ্টর বলা হচ্ছে। তো হচ্ছে বিশেষ চ্যানেল পাম্প ক্যারিয়ার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে বিভিন্ন অণু আয়ন ইলেকট্রন ট্রান্সপোর্ট করে, এনজাইম হিসেবে কাজ করে। আচ্ছা ইলেকট্রন ট্রান্সপোর্ট করে, ইলেকট্রন ট্রান্সপোর্টটা আমি পড়াই না এখনো। আচ্ছা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন না সরি, বিশেষ চ্যানেল পাম্প ক্যারিয়ার ও ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে, এই যে এগুলোর মাধ্যমে এগুলো মুখস্থ করতে হবে। অণু আয়ন ইলেকট্রন এগুলো ট্রান্সপোর্ট করে বলতে কি কোষের এক জায়গা থেকে আরেক জায়গায়, যেমন কোষের ভিতর থেকে বাইরে নিয়ে যাচ্ছে, এই প্রোটিন অণুগুলো হেল্প করতেছে। তারপর হচ্ছে এইসব প্রোটিন অণু আবার এনজাইম হিসেবে কাজ করে। এনজাইম মানে তো প্রোটিন, হরমোন মানে তো প্রোটিন, এগুলো তো আমরা জানি। এনজাইম হিসেবে কাজ করে সেল মেমব্রেনে অবস্থিত মেমব্রেন ব্রাউন এনজাইম থেকে সাইক্লিন এএমপি সংশ্লেষ করে। সংশ্লেষ মানে কি তৈরি করে, সাইক্লিক এএমপি, এটাকে সিএমপিও বলা হয়। ঠিক আছে, এগুলো সাইক্লিক এএমপির কাজ কি, এগুলো এগুলো তোদের জন্য এখন লাগবে না, এগুলো পরে। হ্যাঁ, মোট কথা এগুলো এখন মুখস্থ করতে হবে। টিস্যু এবং অঙ্গের কোষ গ্রুপের সাথে শক্তভাবে ধরে রাখে এবং কোষের সংযুক্তি রক্ষা, এগুলো তো বাংলা জিনিস। ঠিক আছে, তবে এখান থেকে আমি কি কি প্রশ্ন আসতে পারে বলি। মডেলের চিত্র আসতে পারে, এটা বেশি ইম্পর্টেন্ট। আর মেমব্রেন প্রোটিনের কাজ, এটা আরো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, মেমব্রেনের যে প্রোটিন গুলো থাকে এগুলোর কাজ কি, এগুলো মুখস্থ লিখে দিতে হবে। গ্লাইকোক্যালিক্স মানে কি, গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিডকে একসাথে গ্লাইকোক্যালিক্স বলা হচ্ছে। এই যে গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে মিলিত হবে গ্লাইকোক্যালিক্স বলা হচ্ছে। কার্বোহাইড্রেট শৃঙ্খল গুলো সবসময় ঝিল্লির বহিঃস্তরে অবস্থান করে, এইগুলা। আচ্ছা কোলেস্টেরল থাকে, এটাও বলছি। ঠিক আছে, কোলেস্টেরল গুলো কোথায় থাকে এগুলো নিজেরা পড়ে ফেলবি। ঠিক আছে, আচ্ছা আমি একটু পরে দিই। এটি লিপিড জাতীয় পদার্থ, তবে ফ্যাট এবং তেল নয়, এটি স্টেরয়েড। এটাও লিপিড জাতীয় পদার্থ, তবে ফ্যাট বা তেল না, এটা স্টেরয়েড। ঠিক আছে, কোলেস্টেরল এক মাথায় অবস্থিত, ওয়েজ গ্রুপটি পানিগ্রাহী, অন্য অংশ হচ্ছে পানি বিকর্ষী। ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে এদের অবস্থান করে। পানিকোষের ঝিল্লিতে এটি অপেক্ষাকৃত বেশি থাকে। পানিকোষের ঝিল্লিতে অপেক্ষাকৃত কি থাকে, বেশি থাকে। ঠিক আছে, ওকে। এরপর কি বলতে লাগছিলাম, আচ্ছা সেল সারফেসের ভেদ্যতা ও সেল সারফেসের ভেদ্যতা ও এনজাইমের কার্যকারিতা পরিবর্তনশীল হতে দেখা যায়। এতে বোঝা যায় সারফেস এলাকা উপাদান, এগুলো আসলে মুখস্থ, এখানে আসলে আমি বাংলা পড়া আসলে পড়াতে ইচ্ছুক না, এগুলো নিজের রিডিং করবে। মেইন জিনিসটা তো বুঝছস। এই যে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কাকে বলে, এটা মাস্ট আসবে, এটাও দেখাই দিলাম, চিত্রসহ দেখাই দিলাম। তারপর হচ্ছে রাসায়নিক উপাদান, কোষঝিল্লির প্রোটিন থাকে 60 থেকে 80%, লিপিড থাকে 20 থেকে 40%। ওকে, আচ্ছা কোষঝিল্লির মোট শুষ্ক ওজনের প্রায় 75% লিপিড, এটা তো দেখাই যাচ্ছে। প্রোটিন তো থাকে যে মোজাইকের দানার মতো না, হালকা হালকা ছড়াছিটা থাকে, কিন্তু লিপিড তো পুরো শর্টে তো লিপিড দ্বারা গঠিত, তো এখানে লিপিড বেশি থাকবে না। আচ্ছা জটিল ফসফোলিপিড অ্যাসিড, আচ্ছা এরপরে কি লিপিড প্রধানত ফসফোলিপিড হিসেবেই থাকে। ইতিমধ্যে 5 রকমের ফসফোলিপিড শনাক্ত করা হয়েছে। লিপিড নরমাল অনেক ধরনের লিপিড থাকতে পারে, গ্লাইকোলিপিড হইতে পারে, অনেক ধরনের লিপিড তো হইতে পারে, ঠিক না? কিন্তু এখানের মধ্যে ফসফোলিপিডটাই থাকে। ফসফোলিপিডের স্ট্রাকচার সহ আমি দেখাই দিছি। 5 ধরনের 5 রকম ফসফোলিপিড শনাক্ত করা হয়েছে। সবচেয়ে সরল ফসফোলিপিডের নাম হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড এবং অন্য 4টি জটিল প্রকৃতির। জটিল ফসফোলিপিডের মধ্যে লেসিথিন, এই সরল প্রকৃতির ফসফোলিপিড কোনটা, এটা আসবে ফসফোটাইডিক অ্যাসিড। আর জটিল 5টার মধ্যে একটা গেল, আর বাকি 4টা হচ্ছে জটিল। জটিলগুলোর মধ্যে হচ্ছে জটিলটা হচ্ছে লেসিথিন, জটিলগুলোর 4টার মধ্যে লেসিথিন হচ্ছে প্রধান। ঠিক আছে, আমাদের সময় বাকি 4টার নাম লেখা ছিল। যাই হোক, ঝিল্লিস্থ ফসফোলিপিডের অর্ধেকের বেশি থাকে লেসিথিন, কোনো কোনো ক্ষেত্রে আরএনএ থাকতে পারে। আচ্ছা আমরা কি জানছি, আমরা জানি যে পুরো ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে প্রোটিন অণুগুলো ছড়াই ছিটে থাকে, কোলেস্টেরল থাকে, চিনি থাকে, কার্বোহাইড্রেট থাকে, ঠিক না? কিন্তু মাঝে মাঝে এদের সাথে সাথে এই যে এদের স্ট্রাকচার আরএনএও দেখা যায়। কি দেখা যায়, আরএনএও দেখা যায়, আরএনএও দেখা যায়। দেখছো এই যে আরএনএ, এই আরএনএও দেখা যায়। আরএনএ সব কোষঝিল্লিতে দেখা যায় না, আরএনএ দেখা যায় পেঁয়াজের কোষঝিল্লিতে। আরএনএ কোথায় দেখা যায়, পেঁয়াজের কোষঝিল্লিতে। আমি এটা এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কোনো কোনো ক্ষেত্রে আরএনএ পেঁয়াজের কোষে থাকতে পারে, মানে পেঁয়াজের কোষে যে কোষঝিল্লি পাওয়া যায় এখানে আরএনএ দেখা যায়। কারণ কোষঝিল্লির কাজ কি, এগুলো পড়ানো দরকার আছে। এগুলো হচ্ছে যে মুখস্থ জিনিস, পড়ে ফেলতে হবে। এখানে আসলে আর কিছু জিনিস বুঝাবার নেই। ঠিক আছে, তারপর হচ্ছে পিনোসাইটিক ভেসিকল, মাইক্রোভিলা, এগুলো তো পরে এসেছে। আচ্ছা ডেসমোসোম, এগুলো আসবে। প্রথম কথা হচ্ছে মাইক্রোভিলে, অন্ত্রের এপিথেলিয়াম কোষের মুক্ত প্রান্তের কোষঝিল্লি অন্তর্গহ্বরে অসংখ্য ক্ষুদ্রাকৃতির অভিক্ষেপ সৃষ্টি করে। ওই যে বলছি না, একটু ভাঁজ সৃষ্টি করে, এগুলাকে মাইক্রোভিলাই নামে পরিচিত। প্রতিটি কোষে প্রায় 3000 পর্যন্ত হতে পারে। মাইক্রোভিলের কাজ হলো কোষের শোষণ অঞ্চলের আয়তন বৃদ্ধি করা, হ্যাঁ।
আমি বলি মাইক্রোভিলেজ থাকলে কেন সুবিধা। মাইক্রোভিলে এই যে এভাবে যদি মাঝখানে মাঝখানে ভাঁজ থাকে এই যে কোষের ভিতর যা আছে, কোষের ভিতর এগুলা সহজে এগুলা দ্বারা এবজর্ব হইতে পারবে না, কারণ ভাঁজ অবস্থায় আছে, মনে হচ্ছে চুষে চুষে খাচ্ছে এরকম। তো শোষণ অঞ্চলে আয়তন বৃদ্ধি করে, বুঝতে পারছি? হয়ে গেল। আচ্ছা, শোষণ অঞ্চলে আয়তন বৃদ্ধি করে, এটাতে গেল। মাইক্রোভিলে কি এটা বোঝা গেছে। ডেসমোজোম, কোষঝিল্লির কোনো কোনো স্থানে ক্রোনোফাইব্রিল নামক অসংখ্য ফিলামেন্ট যুক্ত বৃত্তাকার অঞ্চল দেখা যায়। ক্রোনোফাইব্রিল সহ এই বৃত্তাকার অঞ্চলকে ডেসমোজোম বলে। হ্যাঁ, এই যে কোষঝিল্লির ফাঁকে ফাঁকে, এটা বাইলেয়ার না, বাইলেয়ারটাকে আমি আপাতত এইভাবে রাখতেছি। এখানে কোষঝিল্লির ফাঁকে ফাঁকে এই যে কি দেখা যায়, বৃত্তাকার অঞ্চল দেখা যায়, ঠিক আছে? এই বৃত্তাকার অঞ্চলে টোনোফাইব্রিল নামক ফিলামেন্ট থাকে, এই বৃত্তাকার অঞ্চল টোনোফাইব্রিল সহ এটা কি বলা হচ্ছে, ডেসমোজোম বলা হচ্ছে, ঠিক আছে? তা হচ্ছে ফ্যাগোসাইটিক ভেসিকল, কঠিন খাদ্য কণাকে আবৃত করে যে গহ্বর সৃষ্টি করে তাকে ফ্যাগোসাইটিক ভেসিকল বলে। এই প্রক্রিয়াকে ফ্যাগোসাইটোসিস বলে। আচ্ছা, এখানে যখন কোনো কঠিন খাদ্যবস্তু আসবে এটাকে ঘিরে একটা আবরণ সৃষ্টি করবে, এটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। কি বলা হয়? ফ্যাগোসাইটিক ফ্যাগোসাইটিক ভেসিকল। এটাকে বলা হচ্ছে ফ্যাগোসাইটিক ভেসিকল। এটাকে পেঁচায় ধরবে আর কি কোষঝিল্লির ইয়াগুলা, ঠিক আছে? আবরণটা আবৃত করে যে গহ্বর সৃষ্টি করে তাকে হচ্ছে ফ্যাগোসাইটিক ভেসিকল বলে। এই প্রক্রিয়াকে ফ্যাগোসাইটোসিস বলে। পিনোসাইটিক ভেসিকল কি, ওই বড় ফোস্কা বড় মাইক্রোভিলেজ গুলাকে বলা হচ্ছে পিনোসাইটিক ভেসিকল, কি বলে, ভেসিকল। তো এগুলো পড়ানো শেষ। এখন হচ্ছে কোষ প্রাচীর আর কোষঝিল্লির মধ্যে যে পার্থক্য আছে এগুলো নিজেরা পড়ে ফেলবি, এগুলো এই পার্থক্য অবশ্যই আসবে, না আসার কোনো কারণ নেই। বাকিগুলো আমি আপাতত তার মানে কি করছিলি আজকে পড়াই ফেলছি। ওকে, তাহলে আমরা গত ক্লাসে কি কি পড়াইছিলাম গত ক্লাসে? আচ্ছা, রাইবোজোমের 70s 50s 30s এগুলো আসলে আমার মতে আজকে যেহেতু আমি কি বলে এই লিখার জিনিসটা আনছি, এই যে আঁকা আঁকির জিনিসটা আনছি, তাহলে এটা আরেকটু ভালো করে বুঝে দেওয়া যায়। গতবার তো আমি এতদিন এটা খুলি নাই। আচ্ছা, যাই হোক, রাইবোজোমকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, তাই না? একটা রাইবোজোম হচ্ছে 70s আর একটা রাইবোজোম হচ্ছে 80s। ঠিক আছে? 70s দুইটা সাব ইউনিট দ্বারা গঠিত, একটা হচ্ছে কি 50s প্লাস 30s, আর 80s রাইবোজোম হচ্ছে যে দুইটা সাব ইউনিট দিয়ে গঠিত, একটা সাব ইউনিট হচ্ছে যে কি বলে 60s আর একটা হচ্ছে যে 40s। ওকে, আচ্ছা, রাইবোজোমের সাব ইউনিট গুলো নর্মালি আলাদা থাকে, যেমন 70s এর দুইটা সাব ইউনিট পাওয়া যায়, 50s সাব ইউনিট যেটা বড়টা হচ্ছে নিচে থাকে এরকম, আর উপরে ছোটটা হচ্ছে 30s। ঠিক আছে? এই যে 30s, এরা কিন্তু কোষের মধ্যে আলাদা আকারে থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন 50s 30s কেন বলা হচ্ছে? হুম, একটা বিজ্ঞানীর নাম আছে থিওডোর। এখানে অ্যাসটা দ্বারা আসলে কি বোঝায়? থিওডোর অ্যাস ভেটবার্গ, এখান থেকে অ্যাসভেটবার্গ যে নামটা আছে এই বিজ্ঞানীর নাম অনুসারে এখানে প্রথম ওয়ার্ড হিসেবে অ্যাসটা আসছে, মানে উনি প্রথম এটা আবিষ্কার করছে। উনি কি বলছে, এই যে কোষের মধ্যে যে 70s কোথায় পাওয়া যায়, আমি 70s এটা দিয়ে বুঝে দিচ্ছি, 80s এটা নিজে বুঝে নিবি। 70s পাওয়া যায় যে প্রোক্যারিওটিক বা হচ্ছে যে আদি কোষে ওদের 30s একটা রাইবোজোম পাওয়া যায় যেটা এক জায়গায় থাকে, 50s থাকে আরেক জায়গায়, ঠিক আছে? ওকে, এই যে ও কি করছে, কোষের মধ্যে যে অঙ্গাণুগুলো আছে না, পুরা কোষটাকে নিয়ে ওরা একটা সেন্ট্রিফিউজ মেশিনে পুরা কোষটা যদি ঢুকাই, এটা প্রচন্ড ঘূর্ণায়মান বস্তুতে ঘুরাইছে। সেন্ট্রিফিউজ মেশিন মানে কি, ঘুরাবে। তো ঘুরালের মধ্যে ও দেখছে যে রাইবোজোম এই বড় সাব ইউনিটটা মানে আদি কোষের এই রাইবোজোমের এই অঙ্গাণুটা সবসময় 50 সেডিমেন্টেশন হারে অধঃক্ষেপণ করে, আর ছোট অঙ্গাণুটা সবসময় 30 সেডিমেন্টেশন হারে অধঃক্ষেপণ করে, ঠিক আছে? 50 মানে কি, এস মানে কি বোঝাচ্ছে, এস মানে হচ্ছে অধঃক্ষেপণের হার, এর বিজ্ঞানী নাম অনুসারে ও দিছে, এসকে অধঃক্ষেপণের হার দিছে ও। এই থিওডোর এস ফেডবার্গ কি বলছে, এই অধঃক্ষেপণের নাম আমার নামের প্রথম অক্ষর অনুসারে এস রাখতেছি। অধঃক্ষেপণের হার মানে কি, যে বস্তুর হালকা বেশি সে বস্তু আগে অধঃক্ষেপ করবে, একটু ভারী হলে পরে অধঃক্ষেপ করবে। তো দেখা গেল যে কি পদক্ষেপণ পার মিনিট, প্রতি মিনিটে। তো এটা দেখা যাচ্ছে এই ছোট অঙ্গাণুটা দেখা যাচ্ছে প্রতি মিনিটে 30 বার করে অধঃক্ষেপ করতেছে, সেজন্য এটার নাম 30s। আর ওইটার নাম হচ্ছে প্রতি মিনিটে, বড়টা হচ্ছে প্রতি মিনিটে 50 বার অধঃক্ষেপ করতেছে।
ঠিক আছে, সেজন্য এটার নাম হচ্ছে কি 50s। তার মানে 70s ওয়ার্ডটা কোত্থেকে আসছে, কারণ 50 আর 30 যোগ করলে তো 80 না হওয়ার কথা। এটা কি যোগফল? এটা যোগফল না, তাহলে এটা 70 কেন আসছে? 70 আসছে যে কোষের মধ্যে যখন প্রোটিন ট্রান্সলেশন হবে, প্রোটিন তৈরি হবে, ঠিক আছে, এগুলো তো এখন পড়ায়নি। প্রোটিন তৈরি হওয়ার সময় এই দুইটা অঙ্গাণু একদিকে চলে আসে, এই যে 30sটা একদিকে চলে আসে, 50sটা একদিকে চলে আসে, ঠিক আছে। তখন এই অবস্থায় যখন দুইটা জোড়া লাগানো অবস্থায় থাকে, তখন এদের অধঃক্ষেপণের হার হচ্ছে 70s। ঠিক আছে, এই পুরো স্ট্রাকচারটা পুরো স্ট্রাকচারটার অধঃক্ষেপণের হার হচ্ছে প্রতি মিনিটে 70 বার, মানে 70 বার অধঃক্ষেপ করে সেন্ট্রিফিউজ মেশিনে ঘুরাইলে। সেন্ট্রিফিউজ মেশিনে কি ঘুরাচ্ছি? পুরো সেলটা ঘুরাচ্ছি, সেলটা ঘুরালে সেলের বাকি যে অঙ্গাণুগুলো, সব অঙ্গাণুগুলাই অধঃক্ষেপ পড়বে। এখান থেকে শুধু রাইবোজোমের কথাটা আমরা বলতেছি, ঠিক আছে। ওকে, 70s। ঠিক সেম ভাবে তার মানে কি প্রকৃত কোষে যে এটিএস আছে, এটিএসটা কি? এটিএসটা হচ্ছে যে 60s, বড় বড় সাব ইউনিটটা হচ্ছে 60s, আর ছোট সাব ইউনিটটা হচ্ছে 40s। জাস্ট এটা 40 হবে, তখন এটা 60 হবে, বাকি সবকিছু সেম জিনিস। তার মানে রাইবোজোম বুঝাই দিয়েছি, আর এস ওয়ার্ডটা থাকলে আসলে কি বোঝাচ্ছে এটা বুঝিয়ে দিলাম। ওকে, আর এগুলো তো আগে পড়াইছি, এখন আমরা আসলে আজকে তাহলে এতটুকু থাক। কালকে হচ্ছে যে বাকিগুলো পড়াবো। কালকে কিসের থেকে পড়াবো আমরা? কালকে মেয়ে ফিলামেন্ট থেকে পড়াবার কথা। মাইটোকন্ড্রিয়া ফাইটোকন্ড্রিয়া এগুলো তো পড়াই ফেলছি না? হ্যাঁ, সেন্ট্রিওল তো পড়াই নেই। আচ্ছা, কালকে হচ্ছে সেন্ট্রিওল থেকে, তাহলে কালকে হচ্ছে সেন্ট্রিওল থেকে আমরা কন্টিনিউ করব। ওকে।